আমার বিয়েটা হলো খুব এক অদ্ভুত পরিস্থিতিতে। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মা দিশেহারা হয়ে গিয়েছিলেন। অনেক কানাঘুষার পর মা রাজি হলেন শহরের এক সম্ভ্রান্ত পরিবার থেকে আসা ছেলের প্রস্তাবে। আমারও আপত্তি করার মতো কোনো অবস্থা ছিল না। বিয়ের দিন দুপুরবেলা আমি যখন আয়নায় নিজেকে দেখছিলাম, মা এসে হাতে একটা সোনার আংটি দিয়ে বললেন, এটা তোমার বাবার শেষ সামর্থ্য, রাখো, মন খারাপ করো না মা। আমি ফুঁপিয়ে উঠলাম। চোখের জল মোছার সময়েই দরজায় কড়া নাড়ল। একটা অপরিচিত গলা, বৌমা, সাজগোজ হয়ে গেছে? আমি চমকে তাকালাম। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটি আমার শাশুড়ি। আমার ছেলের ঘরে তুমি আজ প্রথম আসছো, অথচ তোমার মুখে হাসি নেই কেন? তারপর কোনো কথা না বলে এগিয়ে এসে আমার মায়ের দেওয়া আংটিটা হাতে নিয়ে আবার আমার আঙুলেই পরিয়ে দিলেন। বললেন, মায়ের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না বৌমা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই প্রথম কেউ শাশুড়ির জায়গা থেকে মা হয়ে আমার কাছে এলেন। নতুন বাসায় আসার পর প্রথম দিনটিই আলাদা ছিল। বিশাল একটি বারান্দা, ঘরের ভিতর সুবাস ছড়ানো ফুল, পরিপাটি বিছানা, সব কিছুই সাজানো আমার শাশুড়ির হাতে। তিনি এসে আমার পাশে বসে বললেন, আমার মেয়েটা বাঁচল না, 4 বছর আগে ক্যান্সারে চলে গেল। আর তাই তোমাকে আজ মেয়ের মতো আগলে রাখতে চাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এতটা মমতা, এতটা নিঃস্বার্থ অনুভব এর আগে কখনো পাইনি। কয়েক মাস পেরিয়ে গেল। আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার শাশুড়ি আমার সবচেয়ে আপন। আমার স্বামী অফিস নিয়ে ব্যস্ত, বন্ধুদের আড্ডা আর সময়ের অভাবে অনেকটাই নির্লিপ্ত। কিন্তু শাশুড়ি মা প্রতিদিন আমাকে নামাজে ডাকেন, রান্নায় সাহায্য করেন, রাতে মাথায় তেল দিয়ে দেন, যেন আমি তার হারানো মেয়ের ছায়া। একদিন আমি বললাম, মা, আপনি আমায় এত ভালোবাসেন, অথচ আপনি তো নিজেই এত নিঃসঙ্গ। উনি মুচকি হেসে বললেন, ভালোবাসা কমে গেলে মানুষ একা হয় না মা, যারা বোঝে না তারা একা করে দেয়। আমি বুঝে গেলাম উনি কাকে বোঝাচ্ছেন। এক সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে হাত দিয়ে পড়ে গেলেন। আমরা হাসপাতালে নিয়ে গেলাম। রিপোর্টে ধরা পড়ল হার্টের সমস্যা। ডাক্তার বললেন এখনই অস্ত্রোপচার দরকার। স্বামী ব্যস্ত, শ্বশুরবাড়ি থেকে আর কেউ নেই। আমি একাই সব কিছু সামলালাম। দিনরাত তার পাশে থাকলাম। এক রাতে তিনি আমার হাত ধরে ফিসফিস করে বললেন, তুই তো কেবল বউ হয়ে এসেছিস, আমি তোকে মা ডাকার সাহস পাইনি কখনো। কিন্তু আমি জানি মেয়েরা মেয়েদের কষ্ট বোঝে, সবচেয়ে ভালো বোঝে। তুইও বুঝেছিস। আমি কেঁদে ফেললাম। বললাম, আপনি আমার দ্বিতীয় মা। আপনাকে আমি হারাতে চাই না মা। অস্ত্রোপচারের আগের রাতে মা আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন, বৌমা, যদি সকালে আমার কিছু হয়, ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম আছে, সেটা দেখিস। আমি চোখ ভিজিয়ে বলেছিলাম, মা, এসব কথা বলেন না। আল্লাহ চাইলে আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। পরদিন ভোরে অস্ত্রোপচার হলো। কিন্তু মাত্র 30 মিনিট পরেই ডাক্তার এলেন মাথা নিচু করে। আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু আর কিছু বলার প্রয়োজন ছিল না। আমি মুহূর্তেই বুঝে গিয়েছিলাম আমি আমার সবচেয়ে বড় আশ্রয়টাকে হারিয়ে ফেলেছি। চোখে ঝাপসা পানি নিয়ে বাসায় ফিরে এলাম।
সব কিছু কেমন স্তব্ধ আর ফাঁকা লাগছিল। মায়ের ঘরে ঢুকে তার আঁচলের গন্ধ পাওয়া মাত্রই ভেঙে পড়লাম। তারপর অনেক সাহস করে ড্রয়ার খুললাম। একটা সাদা খাম, তাতে লেখা আমার মেয়ের জন্য। চিঠির প্রতিটা শব্দ যেন আমার চোখের পানি দিয়ে ভেসে যাচ্ছিল। বৌমা, আমি জানি আমি তোমার জীবনে মা হয়ে আসিনি, কিন্তু তুমি আমার জীবনে ফিরে এসেছিলে মেয়ে হয়ে। তুই আমার সেই কন্যা যাকে আমি হারিয়েছি, আর তুই ছিলি সেই সুযোগ যাকে পেয়ে আমি আমার মায়ের দায়িত্ব আবার একবার পালন করতে চেয়েছি। তোর চোখে আমি আমার মেয়ের ছায়া দেখেছি, কিন্তু তুই তো তার চেয়েও অনেক বেশি। তুই আমায় বোঝার চেষ্টা করেছিস, আগলে রেখেছিস। তাই আমার কাছে তুই শুধু বৌমা না, তুই আমার নতুন মা। চিঠির শেষে ছোট্ট একটা বাক্সের কথা লেখা ছিল। পাশে তাকাতেই একটা ছোট কাঠের বাক্স। খুলতেই দেখলাম কয়েকটা পুরনো সোনার গয়না, ঠিক যেগুলো নিয়ে উনি মাঝে মাঝেই গল্প করতেন। এসব ছিল আমার মেয়ের জন্য, কিন্তু হয়ে উঠল না। চিঠির শেষ লাইনটা ছিল, এই গয়নার কোনো দাম নেই বৌমা, এ তো শুধু একটা অসমাপ্ত ভালোবাসার স্মৃতি। তুই যদি এগুলো রাখিস, আমি জানবো আমি মা হিসেবে ব্যর্থ হইনি। আমি বাক্সটা বুকে জড়িয়ে ধরে একটানা কাঁদছিলাম। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছিল, আর বারান্দায় পড়ে থাকা মায়ের কাঁথাটা বাতাসে দুলছিল। মনে হচ্ছিল মা যেন ফিসফিস করে বলছেন, তুই আমার বুকে জমা সব কথা পড়ে ফেলেছিস বৌমা। আমি নিঃশব্দে বললাম, হ্যাঁ মা, আমি সব বুঝেছি। আমি এখন শুধু আপনার বৌমা না, আমি আপনার সেই মেয়ে যাকে আপনি দ্বিতীয়বার জন্ম দিয়েছিলেন, ভালোবেসে, নিঃস্বার্থভাবে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি কলমে ফারহানা ইয়াসমিন, পাঠে শ্রাবণী রায় বর্মন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এই পর্যন্তই।